The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আক্রান্ত তৃণমূল নেতা সুভাষ ঘোড়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক তপন দাশগুপ্ত। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোটিং এজেন্ট তথা পোলবা দাঁতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ঘোড়াকে রাস্তায় মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় গুরুতরভাবে আহত হয়ে চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালে ভর্তি হন সুভাষ ঘোড়া। ঘটনার পর বুধবার হাসপাতালে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। তারা সুভাষ ঘোড়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সাংসদ ও বিধায়ক দুজনেই সুভাষ ঘোড়ার দ্রুত আরোগ্য এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। পাশাপাশি তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এই ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কথাও জানান। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হলেও বর্তমানে সুভাষ ঘোড়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। এরকম ধরনের মানুষেরা এরকম ভাবে করতে পারে, তাদের করা উচিত নয়। তাদের কিছু ব্যবস্থা করতে হবে চিকিৎসার। তো অসুস্থ মানুষদের তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রোগী আসছে, আজকে একটু বিশ্রাম নেবে। একসময় ইলেকশন এজেন্ট কলকাতাপুর ব্লকের প্রেসিডেন্ট, তাকে এইভাবে মানা হলো, আপনি এলেন কি বলবেন? দেখুন, সুভাষদার সাথে তো যবে থেকে আমি রাজনীতিতে এসেছি তবে থেকেই আমার ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কারণ উনি আমার যাবতীয় এখানকার যা কাজকর্ম সেটা উনি আমার সাহায্যও করেন, প্লাস উনি আমাদের ব্লক সভাপতি বলবাদাতপুরের এবং ভীষণ সিনিয়র মোস্ট একজন রাজনীতিবিদ। বহু বছর ধরে উনি রাজনীতি করছেন এবং আমার অত্যন্ত কাছের একজন মানুষ। এবং বাট ইট ইজ আ ব্যাড লাক আমি বলবো, কারণ ইচ্ছাকৃত কেউ জানা চেনা লোক আমাদের কেউ এটা করেনি। একজন মস্তিষ্কে তার কাজ করে না, সে পাগল বলেই শুনছি, এবং সেই রাস্তার মধ্যে নাকি ঘুরছিল লাঠি নিয়ে এবং সামনে সুভাষদাকে পেয়েছেন এবং আন্তাবড়ি মারতে শুরু করে দিয়েছেন। এটা একদম ব্যাড লাক, মানে এরকম হওয়ার কথা না। সুভাষদার সঙ্গে তো গাড়িতেই যান, সেদিনকেই বাইকে করে যাচ্ছিলেন, হয়তো উনি দলীয় কোনো কাজে বেরিয়েছিলেন। ওনার SIR নিয়ে প্রচুর কাজকর্ম চলছিল, তো সেটা নিয়ে দাদা ব্যস্ত ছিলেন এবং সেটার জন্যই হয়তো বাইকে করে উনি যাচ্ছিলেন এবং সেই সময় ওনাকে অ্যাটাক করা হয়। এবং আমি শুনে এলাম আজকে ওনাকে দেখতে। খুবই আহত উনি, এবং হেলমেটটা ছিল বলে ওনার মাথাটা বেঁচে গেছে, ওনার চোখের তলায় পুরো ফেটে গেছে এবং ওনার ডান হাতটা পুরোটাই মানে সাংঘাতিক রকমভাবে ডান হাতে মারা হয়েছে। ওনার ডান হাত পুরো ফুলে এখনও রয়েছে, উনি হাত নাড়াতে পারছেন না। বাট উনি ভীষণ ভালো মানুষ এবং উনি ভীষণ মনের জোর, উনি মানে ভেঙে পড়েন না এবং চট করে স্বীকারও করেন না যে ওনার কতটা লেগেছে। খালি বলছে আমি ঠিক আছে, আমাকে আবার কাজ শুরু করতে হবে, কাজে নামতে হবে। তো যাই হোক, আমি এসেছিলাম, তপনদাও এসছেন আমাদের, তো আমরা দেখা করতে এসেছিলাম এবং আশা করবো উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা তো আছি ওনার পাশে সবসময়। কি মনে করছেন, কোনো রাজনৈতিক অভিসন্ধি ছিল? না, আমার মনে হয় না, কারণ একদমই উদ্বাস্তুর মতন পাগল দৌড়াদৌড়ি করছিল রাস্তার মধ্যে লাঠিটা নিয়ে। এবং দাদা সুভাষদা অনেকক্ষণ আগেই ওনাকে দেখেছেন দূর থেকে, যে একটা লোক পাগলের মতো একটা বাঁশ নিয়ে রাস্তায় হাঁটছে, চলছে, দৌড়াচ্ছে। তো উনি তখনই বুঝতে পেরেছেন এটা কেন পাগলের হাতে একটা বাঁশ, কিন্তু উনি ভাবতে পারেননি যে উনি যখন বাইকটা নিয়ে ওনার পাশ দিয়ে বেরোতে যাবেন তখন ওনাকে মারতে শুরু করবে পাগলটা। তো ভাবা হচ্ছে পাগল, এবং ওনাকে বর্তমানে পাঠানো হয়েছিল অ্যাসাইলামে ট্রিটমেন্টের জন্য, এবং ওখানে এখন ওনাকে ভর্তি করা হয়েছে। ওরাও বলছে উনি পাগল। কিন্তু ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, কেন জানি না, ছেড়ে দেওয়া হয়েছিল, ইঞ্জেকশন দিয়ে নাকি ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আবার ওনাকে আবার ভর্তি করা হয়েছে। আবার বলা হয়েছে যে এরকম একজন পাগল যদি রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, তাহলে আজকে সুভাষদার হয়েছে, কালকে অন্য কাউর হতে পারে, কালকে কোনো বাচ্চার হতে পারে, পরশু কোনো মহিলার হতে পারে। তো সেটা তো ঠিক হবে না। তো ওনার একটা ট্রিটমেন্ট হওয়া দরকার। তো সেই জন্য ওনাকে আবার ভর্তি করা হয়েছে, কমপ্লেন লজ করা হয়েছে এবং ওনাকে আবার ভর্তি করা হয়েছে অ্যাসাইলামে। আশা করি ওনার ট্রিটমেন্ট চলবে। এখন ওনাকে ছাড়া তো উচিত না আমার মনে হয়। কদিন আগেই আপনার ওপর একটা আঘাত হয়েছিল, হাসপাতাল ট্রিটমেন্ট হলে এখন ছুটি পাচ্ছেন, আপনি কি বলবেন? হ্যাঁ, কী বলবো, আমি তখনও জেনেছিলাম, যখন আসছিলাম তখন হঠাৎ করে উনি আমাকে তখন আমি হেডফোনে কথা বলতে আসছিলাম ইলেকট্রিক অফিসের সাথে। তা যাই হোক, যে কোনো কারণে সামনে একটা টোটো ছিল বলে আমি ওভারটেক করতে গেছি।
তা হয়তো উনি হয়তো ভেবেছেন যে হয়তো ওনার দিকেই হয়তো আমি যাচ্ছি বা হয়তো ওনাকে উদ্দেশ্য করে কিছু বলছি। যাই হোক, উনি আমাকে একটা পিঠে প্রথমে লাঠি দিয়ে মারেন। আমি একটুখানি এসে মোটর সাইকেলটা দাঁড় করিয়ে মানে স্ট্যান্ডটা না দিয়েই আমি দাঁড়িয়ে পড়ি। কেন না, আমি ভাবি যে ওই লোকটা মানসিক ভারসাম্যহীন, বাঁশটা কেড়ে নিতে হবে, না হলে অন্য কারো ক্ষতি হতে পারে। আমি তো না হয় একটা মারলো, কিন্তু অন্য কোনো বাচ্চা কাচ্চাকে যদি মারে তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্যই আমি দাঁড়িয়েছিলাম যে মানুষকে ডেকে যদি ওর কাছ থেকে বাঁশটা কেড়ে নিয়ে ওকে যদি কোনো রকমভাবে করা যায় যাতে আর কোনো মানুষের ক্ষতি না হয়, এই উদ্দেশ্যেই আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তখন উনি ভেবেছেন হয়তো ওনার উদ্দেশ্যে কিছু বলেছি যে কোনোভাবে ভারসাম্যহীন হলে যা হয়। উনি তখন এসে আমাকে মারতে লাগলেন অন্যভাবে। যখন উনি আমার মাথায় মারলেন, হেলমেটটা যখন আমার ভেঙে গেল, তখন আমি স্ট্যান্ডটা দিয়ে যখন দাঁড়ালাম, তখন কিন্তু উনি চলে গেলেন। তখনও আমি বলেছিলাম যে অন্তত তখন পুলিশ প্রশাসনকে ফোন করে দেখলাম যে অন্তত একবার ধরে নিয়ে যে অ্যাসাইলামে ভর্তি করা হোক। সত্যিই মানসিক ভারসাম্যহীন পরে আমি খবর নিয়ে জানলাম যাতে আর কারো ক্ষতি না হয় সেজন্য ভালোভাবে ট্রিটমেন্ট করা হোক। তা পরবর্তীকালে যে সমস্ত মানুষজন ওখানে কয়েকজন 2-3 জন দাঁড়িয়েছিলেন যারা বাসটা কাটতে চাননি, দেখলাম যে তারাও বহিরাগত অচেনা, তো তারা কুটুম বাড়ি বেড়াতে এসেছিল। সেই জন্য তবে আমি চাই যে তিনি সুস্থ হন। আমি আপাতত এখন ভালো আছি, এখানে ট্রিটমেন্ট খুব ভালো হয়েছে। ইতিমধ্যে আমাদের বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় সবসময় আমার পাশে ছিলেন। আমাদের হুগলি লোকসভার সাংসদ মাননীয়া রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি কলকাতায় খবর পেয়ে আমার সাথে যোগাযোগ করার পরে উনি আজকে আমার কাছে দেখতে এসেছেন। সব ব্যক্তিত্ব, বিডিও সাহেব থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রধান সভাপতি সকলেই এসেছেন, আমার পাশে আছেন। সর্বোপরি মানুষ আমার পাশে আছে। এটা কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটা আমি ভাবি মানসিক ভারসাম্য। তবে আমি আশা করছি যে আমি ফিরে যাওয়ার পরেও আমি ওনার সাথে যোগাযোগ করব এবং ওই ব্যক্তিকে আমি সুস্থ করে সামাজিক জীবনে ফিরিয়ে আনবো। এটাই আমার জীবনের চ্যালেঞ্জ, এবার সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসবো যাতে ওনার দ্বারা আর কারো ক্ষতি না হয়। একটা মানুষ ওই অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, এটা ঠিক নয়। তাই আমি তাকে সামাজিকভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনবো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.